শেষের দিকে ভয়াবহ মাও অভিজ্ঞতার সাক্ষী ছিল এই বাংলা। অপহরণ থেকে নাশকতা, তারপর অনেক রক্তের বিনিময়ে 2011 সালের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হয়। কিন্তু আবার নতুন করে এই মাও চক্র, তাদের বারবারন্ত, তাদের গোপন বৈঠক, এই বিষয়গুলো সামনে আসার পর নতুন করে উদ্বেগ বাড়ছে। 26-এর নির্বাচন রয়েছে, বছর ঘুরলেই নির্বাচন। তবে এই নির্বাচনের আগে একেবারে সর্বনাশা খবর বাংলার জন্য। ঝাড়খণ্ডের মাটি হারিয়ে বাংলায় ফের নিজেদের জমি শক্ত করতে চাইছে মাওবাদীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় উদ্বেগ তৈরি হচ্ছে। প্রথমে দেখুন প্রতিবেদন। 26-এর নির্বাচনের আগে সর্বনাশা খবর বাংলার জন্য। ঝাড়খণ্ডের মাটি হারিয়ে বাংলায় ফের নিজেদের জমি শক্ত করতে চাইছে মাওবাদীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই খবরে চোখ কপালে ওঠার জোগাড় রাজ্যবাসীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ঝাড়খণ্ডে কেন্দ্রীয় বাহিনীর অ্যাকশনে কার্যত দিশেহারা হয়ে বাংলায় সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে মাওবাদী নেতারা। সংগঠনকে চাঙ্গা করতেই বাংলায় এসে বৈঠক করছে তারা। 7 থেকে 11টি দলে ভাগ হয়ে বাংলায় ঢুকছে মাওবাদীরা। বৈঠকও হয়েছে গোপন আস্তানায়। থেকে একাধিক মাওবাদী নেতা, যেটা স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যারা বাংলায় প্রবেশ করেছে, ঝাড়খণ্ড উড়িষ্যার বর্ডার পার করে তারা কার্যত বাংলায় এসে প্রবেশ করেছে। এবং শুধু তাই নয়, 7 থেকে 11টি দলে তারা বিভক্ত হয়েছেন এবং বিভক্ত হয়ে এই বাংলার বিভিন্ন অঞ্চলে তারা পৌঁছে গিয়েছে। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হুগলি, এই সমস্ত জেলাগুলিকে বিশেষ নজরদারির আওতায় আনতে রাখার কথা কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। সূত্রের খবর, বাংলায় এই মুহূর্তে কোনো নাশকতার পথে না হেঁটে আপাতত সংগঠন বিস্তারকেই পাখির চোখ করছে তারা। ইতিমধ্যেই এই বার্তা দিয়ে ঝাড়গ্রাম পুলিশকে নজরদারি বাড়ানোর পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রকের। পাশাপাশি পুরুলিয়ার বান্দোয়ান থানাকেও বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এই ঘটনায় রাজ্য প্রশাসনকেই আক্রমণ শানিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তারা। বাংলা এখন হয়েছে সমস্ত সারা আপনার এশিয়ার যত টেররিস্ট আছে, অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের নিরুপদ্রব আস্তানা হয়েছে। এই মাওবাদী তো আসতেই পারে, কারণ মাওবাদী তাদের অলমোস্ট ল্যাঙ্গুয়েজ একই আছে। তারপরে এখানে ট্রাইবাল এরিয়া পুলিশ ইট ইজ নট সো অ্যাক্টিভ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখন যে অবস্থা, তাতে লোকের হাতে মার খাচ্ছে। তো যদি এখানে জঙ্গলমহলে যদি এরা আসে, মাওবাদীরা আসে, তারা তো খালি হাতে আসবে না বা ছুরি নিয়ে আসবে না, এলে ওদের AK-47 থাকবে। এই মাওবাদী সংগঠন দীর্ঘদিন ধরে কিন্তু ঝাড়খণ্ডে এবং বিস্তীর্ণ এলাকায় এরা জাল বিস্তার করেছে। এবং এইখানে আমার মনে হচ্ছে যে আপনারা বোধহয় জানেন যে ISB, ইসলামিক স্টেট অফ বেঙ্গল, এটা মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর ঘাঁটি গেড়েছে। এবং এখানে আমরা জানতে পেরেছি মিস্টার গ্লোবাল ইসলামিক খিলাফত, যেটা আজকে কাশ্মীরে এবং ISI এর সাথে মদত দিয়ে যেমন শুরু করেছে, এবং অজিত দোভাল যখন এখানে এসছে, পরবর্তীকালে এরা কিন্তু আজকে বাংলাকেও আজকে করিডোর হিসাবে মেনে নিচ্ছে। কারণ কি, মিস্টার অজিত দোভাল যেগুলো আজকে ইনস্ট্রাকশন দিয়েছে, সেভাবে কাজ শুরু হয়ে গেছে। বাম জামানার শেষের দিকে ভয়াবহ মাও অভিজ্ঞতার সাক্ষী এই বাংলা। মূলত দক্ষিণবঙ্গের জঙ্গল ঘেঁষা অঞ্চলগুলিকে নিজেদের দখলে নিয়ে নিজেদের মুক্তাঞ্চলে পরিণত করেছিল তারা। অপহরণ থেকে বিভিন্ন নাশকতা, অনেক রক্তের বিনিময়ে 2011 সালের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। কিন্তু নতুন করে মাওবাদী কার্যকলাপের বিষয়টি সামনে আসায় ফের পুরনো স্মৃতি ফিরে আসছে, সঙ্গে বাড়ছে উদ্বেগও। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সেই খবরেই রীতিমতো উদ্বেগ বাড়ছে। তার কারণ 7 থেকে 11টি দলই অবিভক্ত হয়ে ঝাড়খণ্ড উড়িষ্যার সীমান্ত দিয়ে বাংলার একাধিক জায়গায় নাকি প্রবেশ করেছে মাওবাদীরা। সেখানেই শেষ নয়, ইতিমধ্যেই তাদের গোপন আস্তানায় বৈঠক পর্যন্ত সেরেছেন। আর স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে সেই খবরের পর ইতিমধ্যেই রাজ্যকে সতর্ক করা হচ্ছে। তবে কি ফের নতুন করে বাংলায় ডেরা বাঁধতে চলেছে মাওবাদীরা? মাওবাদীদের বাংলায় আশ্রয় দিচ্ছে কারা? রাজনীতির পটভূমিতে কেন্দ্র রাজ্যের সংঘাত বলে মাও মোকাবিলায় কেন্দ্র রাজ্য সমন্বয় জরুরি। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যকে সতর্ক করছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যেখানে বলা হচ্ছে ইতিমধ্যেই
7 থেকে 11টি দলে বিভক্ত হয়ে ঝাড়খণ্ড উড়িষ্যার সীমান্ত দিয়ে বাংলার একাধিক জায়গায় প্রবেশ করেছে মাওবাদীরা। কোথাও গিয়ে নতুন করে পুরনো স্মৃতিকে ফিরে আসছে। মাওবাদীদের কার্যকলাপের বিষয়টি নতুন করে একটা উদ্বেগ তৈরি করছে। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনীতির পটভূমিতে কেন্দ্র রাজ্য সংঘাত ভুলে মাও মোকাবিলায় কেন্দ্র রাজ্য সমন্বয় জরুরি, এই বিষয়গুলো উঠে আসছে। তার কারণ নতুন করে এই বিষয়টা একটা উদ্বেগ তৈরি করেছে। আমরা আলোচনায় যাব। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু রয়েছেন আমাদের সঙ্গে। দীপ্তিমান বাবু, স্বাগত আপনাকে ক্যালকাটা নিউজে। দীপ্তিমান বাবু, নতুন করে এই মাওবাদী আতঙ্ক তৈরি হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে তথ্য বলছে ইতিমধ্যেই বেশ কয়েকটা দলে বা বিভক্ত হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাতে ঢুকেছে, শুধু নয় বৈঠকও সেরেছেন। না, আমরাও শুনতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা, এই ধরনের আশঙ্কার কথা। এখন বিষয় হচ্ছে, দেখো, বন্দুক বা সশস্ত্র বিপ্লব অন্তত কখনো উন্নয়নের কথা বলে না। তবে এই কথা অস্বীকার করবার নয়, যখন সমাজে বিচারের সমস্যা তৈরি হয়, যখন লোকাল বা মানে সেই জায়গার কোনো রাজ্যের প্রশাসন মানুষের কথা শুনতে নারাজ হয়ে পড়ে, মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়, তখন এই ধরনের সমস্যা বা আন্দোলন তৈরি হয়। গত অতীতেও আমরা এটা কিন্তু দেখতে পেয়েছি। গত অতীতেও যখন সিপিএম এর একটা মারাত্মক অত্যাচার ছিল, তখনও কিন্তু এই মাওবাদ নতুন করে পশ্চিমবঙ্গের বুকে আগ্রাসী ভূমিকা নিয়েছে। পশ্চিমবঙ্গে ঠিক একই সমস্যা এখন আছে, যদিও আমরা সম্পূর্ণভাবে এই বন্দুকের রাস্তা, এই সশস্ত্র বিপ্লবের রাস্তাকে আমরা দল হিসেবে সমর্থন করি না, মানুষ হিসেবে সমর্থন করি না। কিন্তু আজকের দিনে পশ্চিমবঙ্গে শুধু মাওবাদ না, এই যে ইসলামিক, যে কটা অরিন্দম দা বলছিলেন, ইসলামিক স্টেটস অফ বেঙ্গল, এই যে জঙ্গিবাদের যে ভ্রুকুটি পশ্চিমবঙ্গে আজকে হানা দিয়েছে, এটা শুধুমাত্র প্রশাসনিক উদাসীনতার কারণ, শুধুমাত্র রাজ্য প্রশাসনের উদাসীনতার কারণে এই তাহলে কি দীপ্তিমান বাবু কোথাও গিয়ে বলছেন রাজ্য প্রশাসনের আরো একটু বেশি সতর্ক হওয়া উচিত বা সক্রিয় হওয়া উচিত ছিল? অবশ্যই রাজ্য প্রশাসনের অনেক বেশি সতর্কতা দরকার, প্লাস ইন্টেলিজেন্সের সতর্কতা। দেখুন, আমাদের রাজ্য পুলিশ, আমি কোনোভাবেই মানতে রাজি নই যে আমাদের রাজ্য পুলিশ তাদের ক্ষমতা নেই, আমাদের রাজ্য পুলিশের মানে ইন্টেলিজেন্স যথেষ্ট যোগ্য নয়, এটা আমি কোনোভাবে মানতে রাজি নই। কিন্তু কি হয়েছে, আমাদের পুলিশ, অর্ধেকের বেশি পুলিশ সম্পূর্ণ ব্যস্ত থাকে হচ্ছে বিভিন্ন রাজ্য প্রশাসনের যারা নেতা আছেন, যারা তৃণমূল কংগ্রেসের নেতা আছেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। রাজ্য প্রশাসনটা পলিটিসাইজ হয়ে গেছে, যেখানে রাজ্য প্রশাসনের মধ্যে রাজনীতিকরণ হয়েছে, যেভাবে পুলিশের মধ্যে রাজনীতিকরণ হচ্ছে, যেভাবে পুলিশে নিজের লোককে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়ার প্রবণতা বেড়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের মাধ্যমে, সেই ক্ষেত্রে রাজ্য পুলিশে কিন্তু অপদার্থতারও নজির অনেক বেশি বেড়েছে। যারা মানে যে অফিসাররা দক্ষ, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। যে অফিসাররা তাদের ইন্টেলিজেন্স অনুযায়ী কাজ করতে চান, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না বলে এইরকম ভাবে অভিযোগ উঠছে। এই কারণেই কিন্তু প্রশাসনিক অপদার্থতা বেড়েছে। আমি একদম নিশ্চিত আমাদের রাজ্য পুলিশ বা আমাদের কলকাতা পুলিশ, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের যে সিআইডি আছে, তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, এই সমস্ত যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা অচিরে মিটতে পারবে। এবং সব থেকে বড় কথা, যে বিশেষ করে মাওবাদী বা জঙ্গিবাদের ক্ষেত্রে রাজ্য সরকারের উচিত কোনো রকম বিভেদ না রেখে কেন্দ্রীয় সরকারের যে ইন্টেলিজেন্স আছে, কেন্দ্রীয় সরকারের যে প্রশাসনিক যে সহায়তা এই বিষয়গুলো নিয়ে আছে, সেইগুলোকে অ্যাভেল করা এবং দ্রুত পশ্চিমবঙ্গের মানুষকে এই বিপদের যে আশঙ্কা তৈরি হয়েছে, সেই বিপদের আশঙ্কা থেকে মুক্ত। কিন্তু দীপ্তিমান বাবু, একটা বিষয় রাজ্য প্রশাসনের ঘাটতি রয়েছে, তাদের গাফিলতি রয়েছে বা তাদের সক্রিয়তার অভাব রয়েছে, এই বিষয়টা স্পষ্ট। কিন্তু সীমান্ত পেরিয়ে যখন তারা বাংলায় ঢুকছে, সেক্ষেত্রে সীমান্তেও তো একটা বাড়তি নজরদারি থাকে, কড়া নজরদারি। সেই নজরদারি পেরিয়ে কিভাবে ঢুকছে তারা বাংলায়? প্রথম কথা হচ্ছে, দেখুন, ইসলামিক স্টেটস অফ বেঙ্গল যেটা করার একটা পরিকল্পনা আজকে দীর্ঘদিন ধরে চলছে, একটা জিনিস বুঝতে হবে যে 2296 কিলোমিটার আমাদের বর্ডার আছে। এই 2296 কিলোমিটার বর্ডারের মধ্যে অধিকাংশটাই পোরাস বর্ডার। 896 তার মধ্যে প্রায় কিলোমিটার বর্ডার সেটা জলের উপর দিয়ে আছে। এবং দীর্ঘদিন ধরে আপনি জানেন যে 22টা বিএসএফ এর আউটপোস্ট করবার জন্য যে জমি এই রাজ্যের সরকার দেয়নি,
এইটা নিয়ে এখনো অবধি কিন্তু বিএসএফ কথাবার্তা বলার চেষ্টা করছে, এবং এই 22টা আউটপোস্টের জন্য যে প্রয়োজনীয় জমি প্লাস 896 কিলোমিটার যে জলের উপরে যে সীমান্ত আছে, এইগুলোকে ঠিক করতে গেলে, এইগুলোকে টোটালি প্রোটেকশন দিতে গেলে রাজ্য প্রশাসনের যে সহায়তা দরকার সেইটার ক্ষেত্রে শিথিলতা আছে। রাজ্য প্রশাসন সেইভাবে সহায়তা করেনি, যে কারণে এই যে আজকের দিনে বর্ডারের যে সমস্যা আছে, বর্ডার অরক্ষিত রেখে বা অরক্ষিত থাকবার জন্য যে পরিমাণে ইনফিল্টারেশন আছে আমাদের দেশে, সেটা যদিও এখন এই মুহূর্তে অনেকটা কমেছে, কিন্তু রাজ্য প্রশাসনের সহায়তা, রাজ্য পুলিশের সহায়তা, রাজ্য ইন্টেলিজেন্সের সহায়তা এক্ষেত্রে সর্বাধিক দরকার বলে আমি মনে করি। তবে এক্ষেত্রে কি কেন্দ্র রাজ্যের একসঙ্গে হওয়া কাজ করা উচিত? তার কারণ এই মাওয়ের বারবারন্ত নতুন করে যেভাবে মাথাচাড়া দিচ্ছে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে চিন্তার বিষয় শুধুমাত্র বাংলার মানুষের তো নয়। না, নিশ্চয়ই যে কোনো জঙ্গিবাদী সংগঠনের বিরুদ্ধে রাজ্য এবং কেন্দ্র সমস্ত রাজনীতি ভুলে গিয়ে তাদের একত্রে কাজ করা উচিত। রাজ্য প্রশাসন, কেন্দ্র প্রশাসনের একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, সাধারণ মানুষকে সচেতন করা উচিত। এইটা রাজ্য এবং কেন্দ্রকে একসঙ্গেই করতে হবে, এবং এই ক্ষেত্রে রাজনৈতিক বাধা থাকতে পারে, রাজনৈতিক দলীয় যে বাধা আছে সেই বাধাগুলোকে সরিয়ে দিয়ে একসঙ্গে সংগঠিতভাবে কাজ করতে হবে, তবেই মানুষকে এর থেকে রক্ষা করে। বেশ, তবে দীপ্তিমান বাবু, আরো একটা বিষয়, এই যে সীমান্ত পেরিয়ে তারা বাংলায় ঢুকছে শুধুমাত্র নয়, বাংলায় তাদের বৈঠক পর্যন্ত তারা সম্পন্ন করছে, সেক্ষেত্রে এই বিষয়টা গোটা নজরদারি এড়িয়ে কিভাবে সম্ভব? তার কারণ সীমান্তে নজরদারি রয়েছে, এদিকে এলে প্রশাসনের নজরদারি রয়েছে, তারপর তারা প্রবেশ করছে শুধুমাত্র নয়, তাদের বৈঠক তারা সম্পন্ন করছে, কারণ মদত বা আশ্রয়দাতা কেউ রয়েছেন বলে মনে করে? ডেফিনেটলি, দেখো, যে কোনো এই ধরনের যখন ঘটনা হয় তখন লোকাল কিছু সাপোর্ট না পেলে এটা করা সম্ভব হয় না। সেটা তুমি মাওবাদীদের ক্ষেত্রে বলো বা জঙ্গিবাদী যারা আছে তাদের ক্ষেত্রে বলো, মানে আমি যেটা ইসলামিক স্টেট অফ বেঙ্গল করার যে পরিকল্পনা হয়েছে তাদের ক্ষেত্রে বলো। তো সুতরাং এইটা লোকাল স্থানীয় মদত ছাড়া এটা কখনোই সম্ভব হয় না। এই স্থানীয় মদতটাকে এড়ানোর জন্য যেটা অন্তত প্রয়োজন, সেটা হচ্ছে, প্রথম প্রয়োজন হচ্ছে রাজ্য প্রশাসনের ইন্টেলিজেন্সের সক্রিয় হওয়া। দ্বিতীয় হচ্ছে প্রশাসনের ব্যবস্থা নেওয়া, যাতে স্থানীয় মানুষকে এই ধরনের মিসক্রিয়েন্টরা ভুল বোঝাতে না পারে, যাতে এই ধরনের জঙ্গিবাদের সমর্থকরা সাধারণ মানুষদের ভুল বোঝাতে না পারে। তার জন্য প্রশাসনিক মহলে সতর্কতা নেওয়া উচিত, এবং বিভিন্ন যে গ্রামগুলোতে এরা ঘাঁটি গাড়ার চেষ্টা করছে, সেই গ্রামগুলোর সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসীদের সঙ্গে। বেশ, দীপ্তিমান বাবু, একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে অরিজিৎ কাঞ্চলেন, রাজনৈতিক নেতা, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অরিজিৎ বাবুর কাছে যাব। অরিজিৎ বাবু, নতুন করে বাংলায় জেরা বাঁধছে মাওবাদীরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রেই খবর পাওয়া যাচ্ছে। তবে একটা প্রশ্ন, সীমান্ত পেরিয়ে প্রশাসনের নজরদারি পেরিয়ে তারা বাংলায় ঢুকছে শুধুমাত্র নয়, বাংলায় ইতিমধ্যে তাদের গোপন বৈঠক পর্যন্ত সম্পন্ন করেছে, সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের কি আরো একটু বেশি সক্রিয় হওয়া উচিত ছিল না? দেখুন, ইন্টেলিজেন্সের ব্যাপারটা নিয়ে সবাই একটু এখন ভয়কাতুক হয়ে আছে যে আগে ইন্টেলিজেন্স এদের কাছে বিক্রি হয়ে যায়নি তো, নাকি কেন্দ্র রাজ্যের ঘাড়ে ঠেলছে, রাজ্য কেন্দ্রের ঘাড়ে ঠেলছে। এই জিনিসগুলো একদম উচিত না, কারণ এখানে তো মাঝখান থেকে বুকা হচ্ছে সাধারণ মানুষ। তার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গোলাগুলি চলছে, বিভিন্ন জায়গায় চুরি চলছে, ছিনতাই চলছে। এই জিনিসগুলো বাড়ছে, এইসব লোকেদের, মাওবাদী সংক্রান্ত মানুষদের এখানে প্রবেশটা, যেটা হচ্ছে পুলিশ কখনো ধরতে পারছে না, কখনো বিএসএফ দ্বারা এই পার থেকে ওপার সংক্রান্ত হচ্ছে। এখানে তারা নিজেদের স্বার্থ অনুসারে যখন কাজগুলো করছে, তো ব্যতিব্যস্ত হচ্ছে মানুষ। মানুষের রক্ষক যারা, তারাই যদি রক্ষক হয়ে যায়, তখন তো প্রবলেম সাধারণ মানুষকেই সাফার করতে হবে না, এটা সাধারণ ব্যাপার। আর এখানে যে আপনি মিটিং এর কথাগুলো বলছেন, আমরা আগে বিরাটপন দেখেছি, আমরা আগে অনেক রকম মাওবাদী সংক্রান্ত ব্যাপার দেখেছি, ঝাড়গ্রাম হোক বা বিভিন্ন জায়গায়, সেখানে কি মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে এইসব জিনিস, সেটা যদি পুলিশ প্রশাসন বা বিএসএফ যদি না বুঝতে পারে, তো তাদের পরবর্তী জেনারেশনও এদের দ্বারা আক্রান্ত হতে পারে। এইটুকু তাদের মাথায় রাখতে হবে। এখন হয়তো তারা সরকারি প্রতিনিধি বা সরকারি চাকুরিজীবী হিসেবে তারা কাজ করে যাচ্ছেন, তাদের হাতে বন্দুক রয়েছে, পিস্তল রয়েছে,
কাল কিন্তু তাদের পরের জেনারেশনের কাছে এই জিনিসটা যদি না থাকে, তখন তাদের পরের জেনারেশনও কিন্তু এদের দ্বারা আক্রান্ত হবে, সেটা ভেবে তাদের কাজ করা উচিত। আমার নিজেরটা খালি ভাবলাম, কিন্তু পারিপার্শ্বিক সাধারণ মানুষের কথা ভাবলাম না। এইটা যদি চলতে থাকে তাহলে মাওবাদী দমন করা কখনোই সম্ভব না। অরিজিৎ বাবু পুলিশকে বলছেন নিয়ে- এইভাবে মাওবাদী দমন করা সম্ভব নয়, সেক্ষেত্রে নজরদারির অভাব তো রয়েছে। নজরদারির অভাব কেন? নজরদারির অভাব আছে বলেই তারা মিটিং করতে পারছে। তো অভাব কেন সেটা বিস্তারিত ইন্টেলিজেন্স থেকে শুরু করে গোয়েন্দা দপ্তর, বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি যারা এইসব বিষয়ে খবর রাখে, আমি একবারে সেন্ট্রালের নামে পুরো দোষ দেবো না, বা আমি একবারে রাজ্য সরকারের নামে পুরো দোষ দেবো না। এই দুপক্ষরই গাফিলতির জন্য এই জিনিসটা হয়েছে। যাদের গাফিলতির জন্য তারা যদি সক্রিয় হয়, তো এই ধরনের ঘটনা একটিও ঘটবে না। সেই সক্রিয়তার কথা বলছেন অরিজিৎ বাবু, কিন্তু যখন তারা বাংলায় প্রবেশ করছেন নিশ্চয়ই কারোর মদতে তারা বাংলায় আসছেন, বা আশ্রয়দাতা কেউ রয়েছে, সেই আশ্রয়দাতাদের স্থানেই বা সেই জায়গাতেই তারা গোপন বৈঠক সারছেন। সেক্ষেত্রে বাংলার কেউ যুক্ত নয়, বা বাংলার কেউ মদত দিচ্ছেন না, বা কেউ এই বিষয়টার সঙ্গে জড়িত নয়, এটা তো এড়িয়ে যাওয়া যায় না। আমি একবারও বলিনি বাংলার কেউ যুক্ত নয় বা বাংলার বাইরের কেউ যুক্ত নয়। আমি বরাবরই বলে আসছি, আচ্ছা। একজন আরেকজনের নামে দোষ না ঠেলে এখানে সক্রিয়ভাবে যদি কাজটা করা হয়, তাতে এতে আপনি আমি থেকে শুরু করে বিভিন্ন মানুষজন যারা এইটার ভয়ে আক্রান্ত হয়ে আছে তারা উপকৃত হবে। আচ্ছা। আমরা বলছি যে যাদের নির্দেশে বা যাদের শোষণ নীতিতে এই ঘটনাগুলো ঘটছে, তারা হয়তো, আপনারা এটা মানে বলতে চাইছেন তারা হয়তো ক্ষমতাবান, তাই জন্য তারা এটা করতে পারছে। যদি সেই ক্ষমতাবান মানুষের কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আছে। আজকে আমি কিনে নিয়ে চলে আসলাম কাউকে, পরবর্তী টাইমে আমাকেই হয়তো তারা আক্রমণ করে ফেললো, যেটা সিনেমাতে দেখে দেখি বাস্তবে এখন সেটাই চলছে, দেখতেই পাচ্ছেন। আপনি যাকে তুলবেন সেই আপনাকে নামানোর জন্য উঠে পড়ে লাগবে। ঠিক ঠিক। তো সেরকম ঘটনা চলতেই থাকবে। তাই এখানে মাওবাদী যে দমনের ব্যাপারটা নিয়ে আমি কেন্দ্রকেও দোষ দেবো না, রাজ্যকেও দোষ দেবো না, উভয় পক্ষকেই মানে সজ্ঞানে থাকতে হবে এবং ইন্টেলিজেন্স গুলোকে আরো ভালো মতো ব্যবহার করতে হবে, যাতে এই ঘটনাগুলো ফার্দার না ঘটে। আর এই যে যারা ঢুকে বসে আছে তাদেরকে কত তাড়াতাড়ি শেষ করা যাবে, এটাই লক্ষ্য হওয়া উচিত। তবে অরিজিৎ বাবু, এই পরিস্থিতিকে কেন্দ্র রাজ্য সমন্বয় ভীষণভাবে জরুরি। অবশ্যই একবারে একা কাজ করা সম্ভব না, রাজ্যের পক্ষে সম্ভব না, কেন্দ্রের পক্ষে সম্ভব না। দুজনকে মিলিতভাবে আইনত ব্যবস্থা নিয়ে এদেরকে দমন করতে হবে, যাতে সাধারণ মানুষের উপকার। বেশ, এখান থেকে দীপ্তিমান বাবু একটা বিষয়, 2011 থেকে এই মাও আতঙ্ক বা এই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে, এবং তারপর সেই পরিবর্তনের পর হঠাৎ করে মাথাচাড়া দিচ্ছে কেন, এই প্রশ্ন নিয়েই আমি উত্তর নেব আপনাদের দুজনের থেকেই। তবে নতুন করে মাওবাদী কার্যকলাপের বিষয়টি সামনে আসার পরেই উদ্বেগ তো বাড়ছে। এখান থেকে দীপ্তিমান বাবুর কাছে যাব। দীপ্তিমান বাবু, যে বিষয়টা নিয়ে বলছিলাম যে 2011-র পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে, কিন্তু এই 2025-এ দাঁড়িয়ে হঠাৎ করে কি এমন হলো যে এই মাওবাদীদের বারবারন্ত আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে? দেখো, সমাজে যখন বৈষম্য মাথাচাড়া দেবে তখন এই ধরনের সমস্যা তৈরি হবে। এবার বৈষম্য কোথায়? একটা রাজনৈতিক বৈষম্যের একটা পরিষ্কার জায়গা পশ্চিমবঙ্গের বুকে তৈরি হয়েছে। আচ্ছা। এখানে শিক্ষা সমস্যায় রয়েছে, স্বাস্থ্য সমস্যায় রয়েছে, মানুষের পর্যাপ্ত আয় নেই। যেখানে মানুষ খেতে যে মানে 2011-র আগের যে ঘটনা ছিল সেটা কয়েক বছর বাদ দিয়ে 2016-17-র পর থেকে আমরা আবার দেখতে পেয়েছি যে জঙ্গলমহলে আবার মানুষের পুনরায় একই অবস্থা হয়েছে। এখানে রাজ্য প্রশাসন যে এর বিরুদ্ধে যে ব্যবস্থাটা খুঁজে পেয়েছিল সেটা হচ্ছে ওখানকার স্থানীয় ছেলে মেয়েদের পুলিশে চাকরি দেওয়া, এবং পুলিশে চাকরি দেওয়ার নাম করে এই যে মানে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার নাম করে নিশ্চয়ই ওখানকার অনেক ছেলে মেয়েকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু সেই চাকরির মানে স্যালারি কত, সেই চাকরির ক্ষেত্রে কত টাকা উপার্জন করতে পারছে, সেটা একটা সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এইবার বিষয় হচ্ছে যে যেহেতু বৈষম্য এখন মানে যেভাবে আজকের দিনে রাজ্যকে গড়ে তোলার দরকার ছিল, যেভাবে এই যে জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে যেভাবে রাজ্যের উদ্যোগ বাড়ানোর উচিত ছিল, যেভাবে শিল্প বাড়ানোর উচিত ছিল, কিন্তু সেই ধরনের কোনো নিদর্শন আমরা দেখতে পাইনি। সেই পুনর্মূসক ভব আবার নতুন করে
কিন্তু একই অবস্থা সৃষ্টি হয়েছে জঙ্গলমহলে। এই জন্য বৈষম্য বাড়ছে। দেখো, আমিও এই ক্ষেত্রে কারো সমালোচনা করতে রাজি নই, আমি রাজ্য প্রশাসনের সমালোচনাও করবো না, কিন্তু আমি নিশ্চিতভাবে এইটুকুনি দাবি তুলতে পারি, এই যে সমাজের যে বৈষম্য, এইটা মানে কমানোর ক্ষেত্রে যদি রাজ্য প্রশাসন সময় দেয়, রাজ্য প্রশাসন তার ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এবং এই ক্ষেত্রে অন্তত সমস্ত রাজনীতি সরিয়ে রেখে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে এই যে উপদ্রব তৈরি হয়েছে, যে মাওবাদীরা আবার নতুন করে সক্রিয় হচ্ছে, সেই জায়গাটা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে এই ব্যবস্থাটা যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু এই অবস্থা এড়িয়ে যাওয়া সম্ভব হবে। না হলে কিন্তু 2011-র আগে যে মাওবাদীদের আমরা এখানে সমস্যা দেখেছি, অর্থাৎ সমন্বয় জরুরি, এটা আপনি বলছেন। একই উত্তর আমি অরিজিৎ বাবুর থেকে নেব। অরিজিৎ বাবু। হ্যাঁ, বলছে দীপ্তিমানদা যেটা বললেন একদম ঠিক, যে এখানে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে সকলে মিলে যদি না চলা যায়, সেটা রাজ্য হোক, কেন্দ্র হোক বা অন্যান্য ইন্টেলিজেন্স সংস্থা হোক, তাদেরকে একত্রিত হয়ে এক টেবিলে বসে তথ্য পরিসংখ্যান নিয়ে, অবশ্যই আর দীপ্তিমানদার একটা কথা আমি নোট করলাম, সেটা হচ্ছে লোকাল লোক কেন তারা এইসব দিকে ঝুঁকছে বা তাদেরকে সহায়তা করছে, এইটা জানা সবার আগে জরুরি। কারণটা কি? সেটা কি সরকারের কোনো ব্যর্থতা, নাকি সরকারের কোনো প্রতিশ্রুতি তারা পেয়েও পাননি, এরকম কোনো ঘটনা? যেটা দীপ্তিমানদা বললেন, সেই জিনিসটা নজর রেখে অবশ্যই সরকার পক্ষ, বিরোধী পক্ষ সকলকে একসাথে নিয়ে, ইন্টেলিজেন্সদের সাথে নিয়ে এই জিনিসটা একেবারে অর্থাৎ এই সমন্বয়টা ভীষণভাবে জরুরি। কেন্দ্র রাজ্য সংঘাত বলে মাও মোকাবেলায় একসঙ্গে কাজ করতে হবে। অরিজিৎ বাবু, দীপ্তিমান বাবু, দুজনকে এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাবো। আর এই পরিস্থিতিতে যখন এই মাওদের নতুন করে বারবারন্ত, সেই পরিস্থিতিতে কেন্দ্র রাজ্য সংঘাত বলে এই সমন্বয়টা আদৌ হয় কিনা সেটা সময়ের অপেক্ষা।